আজ রাজা রামমোহন রায়ের 250তম জন্মদিবস। রাজা রামমোহন রায় এমন একটা সময়ে জন্মগ্রহণ করেন যখন ভারতবর্ষের হিন্দু সমাজ তার অতীত গৌরব ভুলে স্থবির হয়ে গিয়েছিল। জাতিভেদ, অস্পৃশ্যতা, অজ্ঞতাজনিত কুসংস্কার হিন্দু সমাজের স্বাভাবিক গতিপথে দূরতিক্রম্য বাধার সৃষ্টি করেছিল। এক কথায় বলতে গেলে সমাজ তার স্বাভাবিক গতি হারিয়ে দিশাহীনতার তমিশ্রায় নিমজ্জিত হয়েছিল। তাঁর জন্মের 2 বছর পূর্বে সংঘটিত ভয়ঙ্কর মন্বন্তর, যা 76-এর মন্বন্তর নামে বাংলার সমাজ জীবনকে ছারখার করে দিয়েছিল। তাঁর জন্মের বছরে অর্থাৎ 1772 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট অফ 1772, যা পরের বছর থেকে রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 নামে ভারতে চালু হয়ে ব্রিটিশ সংসদের নিয়ন্ত্রণকে পাকাপোক্ত করে এবং সমগ্র ভারতব্যাপী ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠার পথকে প্রশস্ত করে। সেই পরাধীন দেশের রাজপুত্র রাজা রামমোহন রায়ের আজ 250তম জন্মদিবস। জন্মদিবসে তাকে প্রণাম জানানোর পরে আমি সর্বসাধারণের যে তথ্যগুলো অবগত আছেন, যেমন রামমোহনের প্রপিতামহ কৃষ্ণকান্ত রায় মহাশয় ফারুক সিয়ারের আমলে বাংলার সুবেদারের আমিন ছিলেন। তিনি নানান গ্রন্থ রচনা করেছিলেন। তিনি নানান সংগঠন, আত্মীয় সভা, ব্রাহ্মসভা স্থাপন করে হিন্দু সমাজের গতিশীলতায় এক নতুন মাত্রা সঞ্চার করেছিলেন। সেই তথ্য আমি শেয়ার করব না সেই তথ্য যখন রামমোহন রায়ের সাথে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের বঙ্গীয় তথা ভারতবর্ষীয় সমাজ সংস্কার বিষয়ে যে বিতর্ক উপস্থিত হয়েছিল, সেই বিতর্কের বিষয়ে, যে বিষয়টা রামমোহন সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ, যে রামমোহন ছিলেন এক উত্তরণের কাণ্ডারী। এমন একটা সময়ে তার জন্ম হয়েছিল যখন ভারতবর্ষীয় সমাজ একেবারে ঘোর অন্ধকারের মধ্যে ডুবেছিল। সেই অবস্থাটাকে বর্ণনা করলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার ভারত পথিক রচনার মধ্যে দিয়ে। ভারত পথিকে তিনি লিখলেন, কোট, ভারতের চিত্ত সেদিন মনের অন্ন নতুন করে উৎপাদন করতে পারছিল না। তার ক্ষেত ভরা ছিল আগাছার জঙ্গলে। সেই অজন্মার দিনে রামমোহন রায় জন্মেছিলেন সত্যের ক্ষুধা নিয়ে। ইতিহাসের প্রাণহীন আবর্জনায়, বাহ্য বিধির কৃত্রিমতায় কিছুতে তাকে তৃপ্ত করতে পারলে না। কোথা থেকে তিনি নিয়ে এলেন সেই জ্ঞানের আগ্রহে স্বভাবত উৎসুক মন, যা সম্প্রদায়ের বিচিত্র বেড়া ভেঙে বেরোলো। চারিদিকের মানুষ যা নিয়ে ভুলে আছে তাতে যার বিতৃষ্ণা হলো। সে চাইল মোহমুক্ত বুদ্ধির সেই অবারিত আশ্রয়, যেখানে সকল মানুষের মিলন তীর্থ। এই বেড়া ভাঙার সাধনাই যথার্থ ভারতবর্ষের মিলন তীর্থকে উদ্ঘাটিত করা। এই জন্যেই এ সাধনা বিশেষভাবে ভারতবর্ষের, যেহেতু এর বিরুদ্ধতাই ভারতে এত প্রভূত, এত প্রবল। ইংল্যান্ড ক্ষুদ্র দ্বীপের সীমায় বদ্ধ, সেই জন্যেই তার সাধনা গেছে দ্বৈপায়নতার বিপরীত দিকে। বিশ্বে সে আপনাকে সুদূরে বিস্তার করেছে। দেশের বিশেষ অবস্থার মধ্যেই দেশের অঞ্জলি পাতা রয়েছে। সেই অঞ্জলির অর্থই এই যে
তার শূন্যতাকে পূর্ণ করতে হবে। আনকোট। রবীন্দ্রনাথ ঠাকুর দেশের মধ্যে সৃষ্টি হওয়া শূন্যতা, সেই শূন্যতাকে পূর্ণ করার জন্য এগিয়ে এলেন জ্ঞানের শলাকয়া হাতে নিয়ে। সেই বিষয়টাকে ব্যাখ্যা করলেন অন্নদাশঙ্কর রায় তার বাংলার রেনেসাঁস গ্রন্থে। সেই অন্নদাশঙ্কর রায় যিনি ভারতবর্ষের যে ভাঙন, সেই প্রাচীন কাল থেকে অদ্যাবধি যেটা ভারতবর্ষের ইতিহাসের মূল সুর, তার বিরুদ্ধে লেখনী ধারণ করে লিখলেন, তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, আর তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা সেই অন্নদাশঙ্কর রায় লিখলেন, যে দেশ যত প্রাচীন নবীনত্বের প্রয়োজন তারই তত বেশি, তাকেই যুগে যুগে নবীন হয়ে উঠতে হয়। সে নবীনত্ব বাইরের সাজবদল বা খোলস বদল নয়, অন্তরে যদি রং ধরে তাহলেই তা নবীনত্ব। ঊনবিংশ শতাব্দীতে বাংলাদেশের তথা ভারতের অন্তরেও রং ধরেছিল, শুধু আপিসে আদালতে বা দোকানে বাজারে নয়। বাইরে থেকে কতবার কত বিদেশি এসেছিল, কেউ বা লুটপাট করতে, কেউ বাণিজ্য করতে, কেউ রাজত্ব করতে। বাইরে থেকে এলেও তারা একই যুগের মানুষ, তারা সমকালীন। কিন্তু এই প্রথম দেখা গেল তারা ভিন্ন যুগে বাস করে, তারা আধুনিক যুগের মানুষ। আর তাদের তুলনায় ভারতের লোক ৩-৪ শতাব্দী পেছিয়ে রয়েছে, আধুনিক যুগে পৌঁছায়নি। এই যে কালগত ব্যবধান, এটা দেশগত ব্যবধানের চেয়ে দূরতিক্রম্য। একে অতিক্রম করার একমাত্র উপায় কালোপযোগী শিক্ষা ও সম্ভব হলে সমুদ্র যাত্রা। কালোপযোগী শিক্ষাই অন্তরে রং ধরায় ও সমুদ্র যাত্রা সেই রংকে আরও উজ্জ্বল করে। পাঠক অবগত আছেন, একটা সময় ভারতবর্ষের জনমানসে এই ধারণা ছিল যে সমুদ্র যাত্রা, যেটা কালাপানি নামে কুখ্যাত ছিল, যে কালাপানি পার করলে জাতিত্ব বা ধর্মের নাশ হবে। তার বিরুদ্ধে রামমোহন পথ দেখিয়েছিলেন বহু পূর্বে। তিনি ইংল্যান্ড গমন করেছিলেন, সে কথা সর্বজনবিদিত। তিনি শুধু বিশ্ব নাগরিকের পথেই গমন করেছিলেন, পথেই শরিক হয়েছিলেন, ব্যাপারটা তেমন নয়। রামমোহন চেয়েছিলেন প্রাচ্য এবং পাশ্চাত্যের শিক্ষার সমন্বয় সাধনের মাধ্যমে ভারতবর্ষের মানস লোক গঠন করতে। ভারতীয় হিন্দু সমাজের যে উদার আহ্বান, সেই উদার আহ্বানকে জগতের মাঝারে তিনি ব্যাপৃত করতে চেয়েছিলেন। সেজন্য অন্নদাশঙ্কর রায় তার ওই গ্রন্থেই, বাংলার রেনেসাঁস গ্রন্থেই লিখলেন, রাজা রামমোহনই যে আমাদের রেনেসাঁসের সূত্রধার, এ বিষয়ে রেনেসাঁসে বিশ্বাসীরা একমত। হিন্দু কলেজের প্রতিষ্ঠাতাদের মধ্যে তার নাম না থাকলেও নতুন বিদ্যার তিনিই যে প্রধান প্রবক্তা, লর্ড আমহার্স্টকে লিখিত তার পত্রই এর প্রমাণ। অন্নদাশঙ্কর রায় লর্ড আমহার্স্টকে লিখিত রামমোহন রায়ের একটি চিঠি উল্লেখ করছেন তার গ্রন্থে। চিঠিটি অনেক বড়, খুব সংক্ষিপ্তভাবে যেটা বলতে চাইছি, তিনি যে পাশ্চাত্যের শিক্ষার প্রসারের জন্য যে দরবার করেছিলেন, সেই চিঠিতে খুব পরিষ্কারভাবে আছে। সেখানে তিনি লিখেছিলেন, ইট উইল কনসিকুয়েন্টলি প্রমোট এ লিবারাল অ্যান্ড এনলাইটেন্ড সিস্টেম অফ ইনস্ট্রাকশন এম্বারেসিং ম্যাথমেটিক্স, ন্যাচারাল ফিলসফি, কেমিস্ট্রি, anatomy with other useful sciences, which may be accomplished with the sums proposed by employing a few gentlemen of talent and learning, educated in Europe, and providing a college furnished with necessary books, implements and other apparatus. তাহলে পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে
ভারতবাসীর অন্তরের যে বিকাশ সাধন, সেই বিকাশ সাধনের সূচক হিসাবে রামমোহন লেখনী ধারণ করেছিলেন, বড়লাটের কাছে তদবির করেছিলেন। আর তার সেই তদবিরের সূত্রেই আমরা দেখলাম বিখ্যাত মেকলে মিনিট 1835 খ্রিস্টাব্দে যা পাস হয়েছিল, যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছিল যে ভারতবর্ষে যে পাঠক্রম প্রচলিত আছে সেই পাঠক্রম যুগোপযোগী নয়। যুগোপযোগী পাঠক্রম প্রচলনের জন্য যেটা চালু করা হবে সেটা হলো যে ইংরাজি ভাষার মাধ্যমে পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞানের প্রচার এবং প্রসার। এই পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞানের প্রচার এবং প্রসারের লক্ষ্যে যে মেকলে মিনিট পাস হলো লর্ড উইলিয়াম বেন্টিংকের সময়ে, সেখান থেকেই ভারতবর্ষের শিক্ষার ইতিহাসের মোড় ঘুরে গেল। আমরা যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাবো যে এই যে পাশ্চাত্য শিক্ষার বিকাশের সঙ্গে বিশ্ব নাগরিকের পথে শরিক হওয়ার জন্য তার যে আবেদন, সেই আবেদনটা মূর্ত হয়ে উঠল অধ্যাপক দিলীপ কুমার বিশ্বাস মহাশয়ের বিখ্যাত গ্রন্থ রামমোহন সমীক্ষার মাধ্যমে। রামমোহন সমীক্ষায় তিনি বিস্তারিতভাবে, একটি দীর্ঘলিখিত গ্রন্থ, সেখানে তিনি বিস্তারিতভাবে রামমোহনের জীবন এবং কর্মকাণ্ডকে, তার দ্বারা প্রচারিত একেশ্বরবাদ এবং তার যৌক্তিকতাকে সুচারুরূপে তিনি তুলে ধরেছিলেন রামমোহন সমীক্ষায়। এই রামমোহন সমীক্ষা থেকেই আমরা দেখেছিলাম যে কীভাবে বিশ্ব নগরের পথে রামমোহন হয়ে উঠেছিলেন একজন পথিক। পরাধীন দেশের রাজপুত্র হয়েও তিনি যে বিশ্ব নাগরিক হয়ে উঠেছিলেন তার প্রমাণ হিসাবে আমরা উপস্থাপিত করতে পারি দিলীপ কুমার বিশ্বাস মহাশয়ের গ্রন্থ রামমোহন সমীক্ষা থেকে। 1812 খ্রিস্টাব্দে স্পেনের সংবিধানে একটি অধ্যায় রাজা রামমোহন রায়কে উৎসর্গ করা হয়েছিল। আমরা ওই গ্রন্থে দেখেছি ফ্রান্সের রাজা লুই ফিলিপের সঙ্গে ভারতবর্ষীয় সমাজ এবং বিভিন্ন সংস্কার বিষয়ে তার সাক্ষাৎকার। আমরা অবগত হয়েছি আমেরিকার যে দাস বিদ্রোহ, সেই দাস বিদ্রোহের একজন বিপ্লবী দাস রামমোহন রায় ছদ্মনাম গ্রহণ করে তার সংগ্রাম চালিয়েছিলেন। তাহলে রামমোহন দেশকালের গণ্ডির মধ্যে আবদ্ধ ছিলেন না, তার ব্যাপ্তি ছড়িয়ে পড়েছিল সমগ্র পৃথিবীব্যাপী। তাই তো স্পেনে, তাই তো ফ্রান্সে, তাই তো আমেরিকাতে রামমোহনের যে কার্যক্রম, সেই কার্যক্রম আমরা অবহিত হই। রবীন্দ্রনাথ ঠাকুর তার ভারত পথিকে আবার বললেন, কোট, তেমনি একদা যেদিন বাংলাদেশে প্রগাঢ় অন্ধতা, কৃত্রিমতা, সাম্প্রদায়িক সংকীর্ণতার মধ্যে রামমোহন রায়ের আগমন হলো, সেদিন এই বিমুখ দেশে তিনি একলা ভারতের নিত্য পরিচয় বহন করে এসেছেন। তাঁর সর্বতোমুখী বুদ্ধি ও সর্বতো প্রসারিত হৃদয় সেদিনকার এই বাংলাদেশের অখ্যাত কোণে দাঁড়িয়ে সকল মানুষের জন্যে আসন পেতে দিয়েছিল। এ কথা মুক্ত কণ্ঠে বলবার দিন এসেছে যে আতিথ্যভ্রষ্ট আসন কৃপণ ঘরের রুদ্ধ কোণের জন্যে সে আসন নয়, যে আসনে সর্বজন অবাধে স্থান পেতে পারে, সেই উদার আসনই চিরন্তন ভারতবর্ষের স্বরচিত। লক্ষ লক্ষ আচারবাদী তাকে যদি সংকুচিত করে, খণ্ড খণ্ড করে, সমস্ত পৃথিবীর কাছে স্বদেশকে ধিক্কৃত করে, ভারত সভ্যতার প্রতিবাদ করে, তবু বলবো এ কথা সত্য। মানুষের ঐক্যের বার্তা রামমোহন রায় একদিন ভারতের বাণীতেই ঘোষণা করেছিলেন এবং তার দেশবাসী তাকে তিরস্কৃত করেছিল। তিনি সকল প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে আমন্ত্রণ করেছিলেন মুসলমানকে, খ্রিস্টানকে, ভারতের সর্বজনকে হিন্দুর
এক পংক্তিতে ভারতের মহা অতিথিশালায় যে ভারত বলেছে যস্তু সর্বাণি ভূতানি আত্মনেবানুপশ্যতি সর্বভূতেষু চাত্মানং তত ন বিজুগুপ্সতে, যিনি সকলের মধ্যে আপনাকে, আপনার মধ্যে সকলকে দেখেন, তিনি কাউকে ঘৃণা করেন না। আনকোট। রবীন্দ্রনাথ ঠাকুর ভারত পথিকে তুলে ধরলেন রামমোহনের বার্তাকে আমাদের সামনে। রামমোহন এমন একটা সময়ে জন্মগ্রহণ করেছিলেন যখন সারা পৃথিবীতে সমাজ পরিবর্তনের একটা উথাল পাথাল শুরু হয়েছে। এখন আপনাদের সামনে সাম্প্রতিক ইতিহাস দর্শনের যদি কিছু বিন্দু আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে বিষয়টি খুব পরিষ্কার হবে। সম্প্রতি ইতিহাস চর্চাতে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয়তাবাদী প্রবণতাগুলিকে একেবারে পদদলিত করে নতুন নতুন মতবাদকে তৈরি করা হচ্ছে একেবারে নিজস্ব মস্তিষ্ক প্রসূত চিন্তাধারার আলোকে আলোকিত হয়ে। আমি জাতীয়তাবাদী চেতনা প্রদীপ্ত বাঙালির নব অভ্যুত্থান বিষয়ে একটি লেখা লিখেছি, সেখান থেকে একটুখানি আপনাদের শোনাচ্ছি। মাতৃভূমির মুক্তি সাধন যজ্ঞের যারা পুরোহিত ছিলেন, ইউরোপীয় ইতিহাস দর্শন তার মোহমায়ায় সম্পূর্ণ আবিষ্ট হয়ে তাদের গৌরবকে কম কৃতিত্ব দেওয়ার একটা প্রবণতা কিছু ঐতিহাসিক গোষ্ঠী অদ্যাবধি সযত্নে লালন পালন করে থাকেন। নতুন তাত্ত্বিক মোড়কে তা পরিবেশিত হওয়ায় কদর করার লোকের অভাব হয়নি। ডিসকোর্স, ডিকনস্ট্রাকশন, নেগেশন, প্যারাডিজম, ডিটারমিনিজম, স্ট্রাকচারালিজম, অথরিটি ইত্যাদি নতুন নতুন শব্দের ন্যারেশন আধুনিক ইতিহাস চর্চার গাম্ভীর্য বাড়িয়েছে, কিন্তু ওজন কতখানি বাড়িয়েছে তা তর্ক সাপেক্ষ। পৃথিবীর প্রাচীনতম সাহিত্যিক সূত্র বেদ এবং বৈদিক সাহিত্য, পুরাণ, স্মৃতিশাস্ত্রসমূহ, এমনকি ভগবদ্ গীতার ভাষ্য সমকালের যে ন্যারেটিভ রেখেছিল তা আজও সমান প্রাসঙ্গিক, যা সেদিন রাজা রামমোহন রায় তার যুক্তির সঙ্গে, তার কর্তব্যনিষ্ঠার সঙ্গে বিশ্ববাসীকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। আর তার কারণেই সমগ্র বিশ্বব্যাপী তার নাম প্রচারিত হয়েছিল। এই সেই রবীন্দ্রনাথ, যার সম্পর্কে লিখতে গিয়ে অধ্যাপক সুশোভন সরকার, যিনি সম্পূর্ণ মত এবং পথে বিপরীত মার্গের অনুসরণকারী, সেই সুশোভন সরকার মহাশয়ও লিখলেন, দি সেন্ট্রাল ক্যারেক্টারিস্টিক্স in the life and thought of Rammohan Rai were his keen consciousness of the stagnant, degraded and corrupt state into which our society had fallen, his deep love of the people which sought their all-round regeneration, his critical appreciation of the value of modern Western culture and the ancient wisdom of the East alike, and his untiring, many-sided efforts in fighting for improving the conditions around him. তার এই যে অবিরত চেষ্টা, সেই অবিরত চেষ্টা এবং ইচ্ছাশক্তির দ্বারা তিনি পূর্বের জ্ঞান ভাণ্ডারকে পশ্চিমের সঙ্গে পরিচয় সাধন করিয়েছিলেন। সেই জন্যই তো সুশোভন সরকার মহাশয় লিখলেন, ইন হিজ আউটলুক রামমোহন ওয়ার্কড আউট এ সিনথেসিস অব দি বেস্ট থট অব দি ইস্ট অ্যান্ড দি ওয়েস্ট। তাহলে রামমোহন কি করলেন? রামমোহন পূর্বের এবং পশ্চিমের যথেষ্ট উৎকর্ষ এবং শ্রেষ্ঠ জ্ঞানগুলিকে সমন্বয়ের মাধ্যমে এক সূত্রে আবদ্ধ করে আমাদের সামনে উপস্থাপিত করলেন, যে কথা সুশোভন সরকার মহাশয় তার বিখ্যাত গ্রন্থ অন দি বেঙ্গল রেনেসাঁ গ্রন্থে আমাদের সামনে পরিবেশন করেছেন। এই হচ্ছেন
রাজা রামমোহন রায়, যিনি তৎকালে যখন সমাজ মূঢ় ম্লান ছিল, যিনি ছিলেন পরাধীন দেশের রাজপুত্র, লেখনী ধারণ করে বাংলা তথা ভারতের জ্ঞান গরিমাকে পাশ্চাত্যের বুকে তুলে ধরে সগর্ব বিজয় কেতন উড্ডীন করলেন, সেই রাজা রামমোহন রায়ের আজ 250তম জন্মদিনে রাজা রামমোহন রায়কে এই ক্ষুদ্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ছোটদের শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।